গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার। গল্পটি রূপান্তর করেছে নিয়াজ মোরশেদ। গল্পটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। আজকে প্রথম পর্ব। সন্ধ্যা নামছে মিশরে। হাজার হাজার বছর আগের কথা। নীল নদের তীরে এখন যাকে বলা হয় লাক্সর বা কার্নাক, প্রাচীন যুগে সেই বিশাল নগরী ওয়াস্ট বা থিবির প্রাচীরের কাছে পৌঁছেছে মেম্বিসের প্রশাসক কুমার আবির জাহাজ। বিশাল দেহি আবির রং কালো। তার মা ঘৃণিত হিকসোক জাতির মেয়ে। মায়ের রং পেয়েছে আবি। বর্বর হিকসোকরা একবার মিশরের সিংহাসন দখল করে নিয়েছিল, সেই থেকে তারা ঘৃণিত। জাহাজের পাটাতনে সুদৃশ্য তাঁবুর নিচে বসে আছে আবি। দূরে উষুর পাহাড়ি এলাকায় রাজাদের সমাধিসৌধের উপর অগ্নিপিণ্ডের মতো জ্বলছে অস্তয়মান সূর্য। সেদিকে আবির চোখ। পাশে দাঁড়িয়ে দুই দাসী চামর দোলাচ্ছে। আবির কর্কশ মুখের ভ্রুকুটি আর বিশাল কালো চোখে আগুন দেখে তারা বুঝতে পারছে ভয়ানক রেগে আছে সে। একটু পরে তারাও পেল আগুনের উত্তাপ। পরন্তু সূর্যের আলোয় অপরূপ দেখাচ্ছে থিবিনগরীকে। সুউচ্চ মন্দির আর প্রাসাদ শ্রেণী দেখে মুগ্ধ এক দাসী মুহূর্তের জন্য অন্যমনস্ক হল। তার হাতের চামরের পালক আলতো করে ছুঁয়ে গেল আবির চুল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে মেয়েটার কান বরাবর এক চর কষিয়ে দিল আবির। পাটাতনের উপর ছিটকে পড়ল মেয়েটা। আনারি বেড়াল, খেকি উঠল আবির। ফের যদি এমন করিস, চাপকে তোর জামা পিঠ ছেটে দেব। মাফ করে দিন মহামহিন প্রভু, কাঁদতে কাঁদতে বলল মেয়েটা। হঠাৎ হয়ে গেছে, বাতাসে পাখা নড়ে গেছিল। আরো সাবধান না হলে চাবুক তুই এড়াতে পারবি না মেরিত্রা। নাকি কান্না থামিয়ে এখন যা। জ্যোতিষী কাকুকে পাঠিয়ে দে। দুজনে যা। তোদের কুৎসিত মুখ দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। উঠে দাঁড়ালো মেয়েটা। সঙ্গিনীকে নিয়ে ত্রস্ত পায়ে চলে গেল নিচে নামবার সিঁড়ির দিকে। আমাকে বলে বেড়াল, দাঁতে দাঁত চেপে বলল মেরিত্রা। আমি যদি বেড়াল হই তো প্রতিহিংসার দেবী বেড়াল মুখর শেখোতে তোমার ধর্মমা। আমাদের বলে কুৎসিত, ফুঁসে উঠল অন্যজন। রাজসভার প্রত্যেকে আমাদের এত প্রশংসা করে, আর ও বললে কিনা কুৎসিত। কুমিরে গিলে খাক কালো শুয়ারটাকে। রাজসভার ওদের কথা আর বলো না। এতই যদি প্রশংসা তো কিলে নিলে তো পারে আমাদেরকে। উপযুক্ত দাম পেলে দাসী তো আর দাসী নিজের মেয়েদেরও বেচতে পারে আবির। বিনে পয়সায় একদিন পেয়ে যাবে, ওই আশাতেই কেনে না। যাই বলো, আমি কিন্তু চাই ওদের কেউ পেয়ে যাক আমাকে। এই জীবন আর সহ্য হয় না। সুযোগ থাকতে আনন্দ ফুর্তি করে নাও। কে জানে মৃত্যুদেব ওসিরিস কোন এলাকায় কোন ঘাপটি মেরে বসে আছেন। চুপ, ফিসফিসিয়ে উঠল মেরিত্রা। বদমাইশ জ্যোতিষীটা এদিকে আসছে। এ বেটাও মনে হচ্ছে রেগে আছে। হাতে হাত ধরে শীর্ণ দেহ জ্যোতিষীর দিকে এগিয়ে গেল দুই তরুণী। শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে মাথা নোয়ালো। হে নক্ষত্রের প্রভু, মেরিত্রা বলল। আপনার জন্য বার্তা নিয়ে এসেছি। না, আমার গালের দিকে তাকাবেন না। ওগুলো কোনো জাদুর চিহ্ন নয়। 5 আঙ্গুলের এই ছাপ আমাকে দান করেছেন মহামহিম কুমার আবি, যার পিতা ছিলেন ফারাও, যিনি এখন মনের সুখে ওসিরিসে রাজত্ব করছেন, ইত্যাদি ইত্যাদি। এবং যার মাতা এক ঐশ্বরিক নারী, যাকে সৃষ্টির দেবতা তাহা বা খেম কালো রঙের গামলায় চুবিয়ে উঠিয়েছিলেন। খেম না হ্যাম। সম্ভ্রান্ত চোখে চারদিকে তাকালো কাকু। কেউ নেই দেখে বলল, তোমার আরো সাবধান হওয়া উচিত মেরিত্রা।
কুমার আবি তার মাতা মৃত্যুর গায়ের রঙের এমন সবিস্তার বিবরণ শুনতে পছন্দ করবেন না, কিন্তু তোমাকে চোর মারলেন কেন? বলল মেরিত্রা, কেন তাকে চর মারা হয়েছে। আহা হা হা, কাকু বলল, আমি হলে অমন সুন্দর গালে চুমুই খেতাম। সত্যি তুমি সুন্দর। কি বোন, বলিনি শক্ত খোসার ভেতরেই মিষ্টি বাদাম থাকে? মেরিত্রী বলল, প্রশংসার জন্য ধন্যবাদ হে জ্ঞানের সাগর। এখন আমাদের ভাগ্যে কি লেখা আছে বলবেন বিনা পয়সায়? নিশ্চয় নিশ্চয়, অন্তত আমি যে পারিশ্রমিক চাইব তা তোমাদের কোনো খরচ হবে না। গম্ভীর হয়ে উঠল কাকুর কণ্ঠস্বর। ফালতু কথা রাখো এখন, মনে হচ্ছে প্রভুর মেজাজ খারাপ। এর চেয়ে খারাপ আর কখনো দেখিনি। আমার ভাগ্য ভালো, জ্যোতিষী গ্রহ নক্ষত্রের বিচার করেন আপনি, আমি না। ওই শুনুন। উপর থেকে ক্রুদ্ধ গর্জন শোনা গেল আবির। হতভাগা জ্যোতিষটা কোথায়? বলছিলাম না, যান যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ যাই, মইয়ের দিকে ছুটতে ছুটতে বলল কাকু। দেবদেবীরা সব আপনার সহায় হোক, পেছন থেকে বলল এক মেয়ে। আজ তাদের সবার সাহায্যে আপনার দরকার হবে। জীবিত যদি ফিরতে পারেন, প্রতিশ্রুতির কথা ভুলবেন না যেন, আমাদের ভাগ্য গণনা করে দেবেন বলে কথা দিয়েছেন, যোগ করল অন্যজন। একটু পরেই দেখা গেল গ্রহ নক্ষত্রের বেত্তা দীর্ঘদেহী বাঁকানো নকলা মানুষটি উপরের পাটাতনে আবির সামনে ষষ্ঠাঙ্গে প্রণত। সিঁড়ি ও ধাঁচের টুপিটি খুলে পড়েছে চুলহীন মাথা থেকে। এতক্ষণ লাগলো কেন আসতে? খেকি উঠল আবি। হে সূর্যদেবের রাজকীয় পুত্র, আপনার দাসীরা আমাকে খুঁজে পায়নি, আমি নিজের কামরায় কাজ করছিলাম। তাই নাকি? আমার তো মনে হলো ছুরিগুলো নিচে খিলখিল করে হাসছে তোমার সঙ্গে। আমাকে কি বলে ডাকলে তুমি? সূর্যদেবের রাজকীয় পুত্র। এ তো ফারাওয়ের নাম। নক্ষত্ররা তোমাকে কিছু দেখিয়েছে নাকি? ভ্রু কুঁচকে তাকালো আবি কাকুর দিকে। না কুমার, তা ঠিক না। যা মোটামুটি অবধারিত তা নিয়ে নতুন করে গণাপড়া করার কোনো প্রয়োজন বোধ করিনি। মোটামুটি? গম্ভীর কণ্ঠে বলল আবি। তোমার এই মোটামুটির মানেটা কি? আমি আমার ভাগ্যের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জানি না মিশর সাম্রাজ্যের ফারাও হতে পারবো নাকি বদ্বীপ অঞ্চলের একটা নগরী আর প্রদেশের সামান্য শাসনকর্তাই থেকে যাব, আর তুমি বলছো মোটামুটি। এর মানেটা কি? মহানুভব ঠিক কি জানতে চান যদি বলেন, তাহলে হয়তো ঠিক জবাবটা দিতে পারবো। বিনীতভাবে বলল কাকু। মহানুভব? আচ্ছা, আমি মেম্বিসের প্রশাসক মাত্র? কোন কর্তৃত্ব বলে আমাকে মহানুভব বলছো আমি জানতে চাই। গণাপড়া করে কিছু পেয়েছ? নক্ষত্রের কাছ থেকে ভবিষ্যৎ জানার জন্য যে আদেশ দিয়েছিলাম তা পালন করেছ? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার আদেশ অমান্য করার সাহস আমার আছে। কাল সারা রাত ওদের পর্যবেক্ষণ করেছি, তারপর থেকে এখন পর্যন্ত ফলাফল বিশ্লেষণে ব্যস্ত ছিলাম। প্রশ্ন করুন মহানুভব, জবাব দিচ্ছি। জবাব তো দেবে অবশ্যই, কিন্তু কি জবাব? তুমি যেমন কাপুরুষ, নিশ্চয়ই সত্য বলবে না। তবে কেউ যদি সত্য জানতে পারে সে তুমি। কিন্তু হিংস্র হয়ে উঠল আবির কণ্ঠস্বর। মিথ্যে যদি বলো তো মুন্ডুটা তোমার কাছ থেকে কেটে নিয়ে ফারাওকে উপহার দিয়ে বলবো বিশ্বাসঘাতকতা করেছিল, আর ধরটা পাঠিয়ে দেব কোনো সমাধি মন্দিরের নয়, কুমিরের পেটে।
যেখান থেকে পুনর্জীবন আর সম্ভব নয়। কাজের কথায় আসা যাক। ওই দেখো, রাজাদের সমাধি মন্দিরের পেছনে সূর্য ডুবছে। এটা আমার জন্য অশুভ সংকেত। আমি এই শহরে আসতে চেয়েছিলাম সকালে, যখন সূর্যদেবরা থাকেন পূব আকাশের জীবনের ঘরে। কিন্তু টাইফুনে লেলিয়ে দেওয়া অভিশপ্ত বাতাসের কারণে যখন পৌঁছালাম, তখন সূর্যদেব মৃত্যুর ঘরে। তবু বলো, শেষ পর্যন্ত কি আছে আমার ভাগ্যে? বলো হে গণনা সন্ধানী, ওই সমাধি উপত্যকায় আমি শেষ ঘুম ঘুমাতে পারবো তো? মনে হয় পারবেন কুমার। অন্তত আপনার গ্রহ তাই বলছে। দেখুন ওইদিকে, আপনার উপরে জীবনের ঝর্ণাধারা। অস্তয়মান লাল সূর্যে একেবারে উপরের অংশ থেকে বিচ্ছুরিত এক আলোক প্রভার দিকে ইশারা করল কাকু। কিছু একটা গোপন করছো তুমি আমার কাছ থেকে। হিংস্র চোখে কাকুর মুখের ভাষা পড়ার চেষ্টা করছে আবির। সোজাসুজি বলো, রাজাদের উপত্যকায় আমি নিজের জন্য যে অন্তত অনন্ত গৃহ তৈরি করব, সেখানে আমার স্থান হবে কি না? হে রায়ের পুত্র, আমি তা বলতে পারবো না, জবাব দিল জ্যোতিষী। আপনার আদেশ মতো আমি খোলাখুলি কথা বলবো আপনার সাথে। আপনি ক্রুদ্ধ হতে পারেন জেনেও সত্য বলবো। আপনার জীবনের ঘরে এক অশুভ প্রভাব দেখতে পাচ্ছি। একটা নক্ষত্র আপনার ভাগ্যপথের উপর দিয়ে গিয়ে আবার ফিরে আসছে। অনেক দিন এড়িয়ে চলতে পারলেও শেষ পর্যন্ত তা আপনাকে গ্রাস করবেই। কোন নক্ষত্র? ফারাওয়ের? না কুমার, আমেনের নক্ষত্র। আমেন? কোন আমেন? দেবতা আমেন কুমার, দেবতাদের পিতা আমেন। দেবতা আমেন? ধীর কণ্ঠে উচ্চারণ করল আবি। কেমন করে মানুষের পক্ষে লড়া সম্ভব দেবতার সঙ্গে? দুই দেবতার সঙ্গে লড়তে হবে আপনাকে কুমার। আমেনের নক্ষত্রের সঙ্গে থাকবে প্রেমের দেবী হাতুরের নক্ষত্র। গত কয়েক হাজার বছরের মধ্যে এরা কাছাকাছি হয়নি, কিন্তু এখন হচ্ছে, এবং আপনার জীবনকাল পর্যন্ত তাই থাকবে। দেখুন। পূব দ্বিচক্রবালের দিকে ইশারা করল কাকু। পশ্চিম আকাশ থেকে প্রতিফলিত আবছা একটা গোলাপি আভা তখনও রয়েছে সেখানে। আবি তাকিয়ে থাকতে থাকতেই আভাটুকু মিলিয়ে গেল, আর সেখানে ফুটে উঠল উজ্জ্বল সুন্দর এক তারা। তার কাছে আরও একটা তারা। কয়েক মুহূর্ত পরেই তারা যুগল হারিয়ে গেল দিগন্তের নিচে। আমেনের ভেতরের তারা সঙ্গে হাতুরের তারা। জ্যোতিষী বলল, গর্ধব, তাতে কি? খেয়ে উঠল আবি। আমার নক্ষত্র থেকে এগুলো অনেক দূরে, তাছাড়া ওগুলো তো ডুবে গেল, আর আমি উপরে উঠছি তরতর করে। কিন্তু কুমার, আর 1 বছরের মধ্যেই ওরা আপনার নক্ষত্রকে গ্রাস করতে শুরু করবে। আমেন আর হাতুর আপনার বিরুদ্ধে কুমার। আলখাল্লার ভেতর থেকে একখানা পাকানো প্যাপেরাস বের করল কাকু। দেখুন, এই প্যাপেরাসে আমি একে দেখিয়েছি ওরা কখন কোন পথে এসে ওই যে ওখানে ওই মৃত রাজাদের উপত্যকায় আপনার নক্ষত্রকে গ্রাস করবে। তার আগে 20টা বছর আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিহত। পাকানো প্যাপিরাসটা ছিনিয়ে নিয়ে জ্যোতিষীর মুখের উপর ছুঁড়ে মারল আবি। ভণ্ড, প্রতারক, নক্ষত্র নিয়ে এইসব আবল তাবল বলে আমাকে ভয় পাইয়ে দেব ভাবছ? কোমর থেকে খাটো একটা তরবারি বের করে কাকুর মাথার উপর নাচাতে নাচাতে আবি বলল, এই ধারালো ব্রোঞ্জই আমার একমাত্র নক্ষত্র। বেটা মিথ্যার রাজা,
আবার যদি আমাকে বোকা বানানোর চেষ্টা করো, তাহলে আমার এই নক্ষত্রই তোমাকে গ্রাস করবে। আমি গুনে পড়ে যে সত্য জেনেছি তাই বললাম। অবিচল আত্মমর্যাদার সঙ্গে বলল কাকু। কুমার, আপনি যদি চান এখন থেকে যা শুনলে আপনার ভালো লাগবে শুধু তাই বলবো, তাতে আমার কষ্টও হবে কম, রাত জেগে গণাপড়া করতে হবে না। তবে আপনার এই রাশিচক্রে তেমন খারাপ কিছু তো আমি দেখছি না। দীর্ঘ ২০ বছর আপনার অব্যাহত সুদিন যাবে। আপনার যা বয়স, এই বয়সে কজনের এমন সৌভাগ্য হয়? তারপরে যদি দুর্ভাগ্য আসেই তো আসুক না। তা ঠিক, তা ঠিক, ধীরে ধীরে বলল আবি। আমার মেজাজটা আজ বড্ড খারাপ হয়ে আছে। সব উল্টোপাল্টো ঘটছে। আমার সোনার পানপাত্র দিয়ে তোমার এই গণনার দাম শোধ করব। আমাকে অভিশাপ দিও না জ্যোতিষী। আর হ্যাঁ, মিথ্যে বলে কখনো আমার মন জোগানোর চেষ্টা করবে না। নক্ষত্রের কাছ থেকে যে বার্তা তুমি পাবে শুধু তাই বলবে, সত্য, তা যত কঠিনই হোক, শুধু তাই আমি শুনতে চাই। শেষ পর্যন্ত ব্যাপারটা যেভাবে মিটল তাতে খুশি হয়ে উঠল কাকু। বিশেষ করে আবির ওই সোনার পানপাত্রটার উপর অনেকদিন ধরে নজর ছিল তার। আবিকে কুর্নিশ করল সে। ঝুঁকে দুমড়ানো মুচড়ানো প্যাপিরাসটা তুলে নিয়ে সিঁড়ির দিকে রওনা হতে যাবে কাকু, চোখ গেল নীল নদের পাহাড়ের দিকে। সন্ধ্যার অস্পষ্ট আলোয় দেখল গাধার পিঠে চেপে কয়েকজন লোক আসছে জাহাজটা যেখানে নোঙ্গর করে আছে সেদিকে। একটু পরপরেই তারার আলোয় ঝিক করে উঠছে তাদের ব্রোঞ্জের শিরোনাস্ত্রের উপর। আমার রক্ষী দলের প্রধান ফারাওয়ের জবাব নিয়ে ফিরেছে, আবি বলল। না কাকু, যেও না। শোনো ফারাও কি বলেছে, তারপর কিছু পরামর্শ থাকলে দেবে, সৎ পরামর্শ। অতএব অপেক্ষা করতে লাগলো জ্যোতিষী। একটু পরেই রক্ষী প্রধান এসে কুর্নিশ করে দাঁড়াল। কি বলল আমার ভাই ফারাও? জিজ্ঞেস করল আবি। বললেন, যদি তিনি না ডাকা সত্ত্বেও আপনি এসেছেন তবুও তিনি আপনাকে স্বাগত জানাবেন। তিনি মনে করেন তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনি আসেননি। আপনি যে মরু বর্বরদের যুদ্ধে হারিয়েছেন সে খবর তিনি আগেই জেনেছেন, আর তাদের সেনাপতিদের যে কাটা মাথা আপনি নিয়ে এসেছেন সেগুলো তিনি দেখবেন না। ভালো, মহান ফারাও দেখছি এ ধরনের ব্যাপারে এখনো মেয়ে মানুষই রয়ে গেছে, ব্যঙ্গের সুরে বলল আবির। ভাগ্য ভালো ফারাওয়ের, যুদ্ধ জানা সেনাপতিরা আছে তার সাথে। তারা জানে রাজ্য রক্ষার জন্য কি করে শত্রুর মাথা কাটতে হয়। ঠিক আছে, কাল যাব ফারাওয়ের সাথে দেখা করতে। প্রভু, রক্ষী প্রধান বলল। আরও বার্তা আছে। ফারাও বললেন তার কাছে খবর গেছে আপনার সাথে ৩০০ সৈন্য আছে। তাদেরকে তিনি নগর ফটকের ভেতরে ঢোকার অনুমতি দেননি। তিনি বলে দিয়েছেন শুধু ৫ জন দেহরক্ষী নিয়ে আপনি তার সামনে যাবেন। আচ্ছা, ঘৃণার হাসি হাসল আবি। ফারাও তাহলে ভয় পায় আমাকে? ভেবেছে ৩০০ সৈন্য নিয়ে আমি এত বড় নগর দখল করে তাকে বন্দি করব? না কুমার, প্রধান রক্ষী বলল। আমার মনে হলো উনি ভয় পাচ্ছেন আপনি তাকে হত্যা করে রক্তের সম্পর্কে প্রথম উত্তরাধিকার হিসেবে নিজেকে ফারাও ঘোষণা করে বসবেন। রক্তের সম্পর্কে প্রথম উত্তরাধিকারী? তার মানে রাজার ঘরে কোনো শিশু এখনো আসেনি? না কুমার, রাজকীয় স্ত্রী পরমা সুন্দরী আহুরাকে আমি দেখেছি। ফারাওয়ের অন্যান্য স্ত্রী এবং একান্ত দাসীদেরও দেখেছি। কারো কোলে বা পায়ের কাছে বাচ্চা দেখিনি। ফারাও এখনো নিঃসন্তান। বলল আবির। আস্তে আস্তে তাঁবুর নিচ থেকে বেরিয়ে সামনের জাহাজের গুলোয়ের কাছে গিয়ে দাঁড়ালো। এর মধ্যে রাত নেমেছে। বিশাল চাঁদ উঠে আসছে আকাশে।
স্নিগ্ধ রূপালী আলো ঢেলে দিচ্ছে মরুভূমি, পাহাড় শ্রেণী, বিশাল থিবিনগরী আর নীল নদের প্রশস্ত বুকে। নগরীর সোনা আর তামায় তৈরি স্তম্ভ ও মিনার শ্রেণী সে আলোয় ঝকমক করছে। রাজপ্রাসাদ ও হাজার হাজার বাড়ির জানালা পথে বেরিয়ে আসা আলো অগণিত তারার মতো জ্বলছে। বাগান, সড়ক আর মন্দিরের চত্বর থেকে ভেসে আসছে সঙ্গীতের অস্পষ্ট ধ্বনি। একটু পরপরই নগর প্রাচীরের উপর থেকে শোনা যাচ্ছে টহল প্রহরীদের প্রহর ঘোষণার আওয়াজ। অসাধারণ এই দৃশ্য হৃদয় নাচিয়ে দিল আবির। কি অপরিসীম সম্পদ আর ক্ষমতা ওখানে রয়েছে। তার ভাই ফারাও দেবতা না হয়েও মানুষের রূপে দেবতা। তার গরিমাময় প্রাসাদ ওই প্রাসাদ এখনও সন্তানহীন। ফারাও যখন ওসিরিসের সিংহাসনে আরোহণ করবে, অর্থাৎ মারা যাবেন, তার যে স্বাস্থ্য তাতে বেশি দেরিও নেই তার। তখন তার কোনো সন্তান তার রেখে যাওয়া সিংহাসনে বসবে না। সেক্ষেত্রে আবির সুযোগ। হ্যাঁ, কিন্তু তার আগেই অলৌকিক কিছু ঘটে যেতে পারে। যেন তেনভাবে ফারাওয়ের উত্তরসূরি একজন খুঁজে বের করে তাকে স্বীকৃতি দেয়া হতে পারে। আমিনের পুরোহিতরা, রাজপরিষদ এবং জনগণ ফারাওকে পছন্দ করে, কিন্তু আবিরকে সবাই ভয় পায়, অপছন্দ, তার নিষ্ঠুরতা আর তার দেহের হিক্সোস রক্তের কারণে। ও পৃথিবীতে এত সুন্দরী মেয়ে থাকতে কি জন্যে যে তার বাবা তার মা হিসেবে এক হিক্সোস রাজকন্যাকে বেছে নিয়েছিল। হিক্সোস রক্তের কারণেই আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ সিংহাসন থেকে বঞ্চিত হতে চলেছে। অবশ্য এটাও ঠিক, আজ তার যে শৌর্য বীর্য তা ওই হিক্সোস রক্তের কারণেই। কেন দেরি করবে আবি? কেন সে ভাগ্য পরীক্ষা করবে না? সঙ্গে রয়েছে ৩০০ বাছাই করা দুর্ধর্ষ যোদ্ধা, তার প্রতি যাদের আনুগত্য প্রশ্নাতীত। এখন উৎসবের সময়, নগরের ফটকগুলোতে পাহারা তেমন জোরালো নয়। রাতের অন্ধকারে এগিয়ে গিয়ে রক্ষীদের পরাস্ত করে প্রাসাদ দখল করে নিলে কি হয়? তারপর ফারাওকে তার পূর্বপুরুষের সমাধিস্থলে পাঠিয়ে দিয়ে রাত ভোর হবার আগেই সিংহাসনে বসে পড়লে কে ঠেকাবে তাকে? বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল আবির। মিশরের জোর মুকুটের ওজন অনুভব করতে লাগলো মাথায়। ধীর পায়ে ফিরে এলো সে তাঁবুর নিচে। আমি ভাবছি এখন এই রাতে আঘাত হানলে কেমন হয়, বলল আবি। বলো আমার রক্ষী প্রধান, তুমি এবং তোমার সৈন্যরা যাবে আমার সাথে ওই নগরীতে। পরিণামে মিলবে সিংহাসন অথবা কবর। যদি প্রথমটা ভাগ্যে থাকে তাহলে তুমি হবে আমার পুরো বাহিনীর সেনাপতি, আর তুমি জ্যোতিষী, তুমি হবে আমার রাজ্যের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ফারাওয়ের পরে তোমরা দুজনেই হবে রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। রক্ষী প্রধান আর জ্যোতিষী ডোক গিলল আবির দিকে তাকিয়ে। খুবই দুঃসাহসের কাজ কুমার, অবশেষে বলল রক্ষী প্রধান। তবু যে পুরস্কারের কথা বললেন তাতে আমি এই ঝুঁকি নিতে রাজি, কিন্তু সাধারণ সৈন্যদের কথা বলতে পারি না। এই পরিকল্পনার কথা আগে ওদেরকে বলতে হবে। শুনে ওদের মধ্যে কে কী করবে তা ভাববে, তা জানার কোনো উপায় নেই। একজনও যদি বিশ্বাসঘাতকতা করে, কাল শিয়ালের দল অথবা মমির কারিগরগা আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। জ্যোতিষীর দিকে তাকালো আবির। এই ভয়ানক চিন্তা মাথা থেকে তাড়িয়ে দিন কুমার, বলল কাকু। মনের গভীরে কবর দিয়ে ফেলুন এক্ষুনি। নক্ষত্র পর্যবেক্ষণের সময় এরকম একটা কিছুই আভাস আমি পাচ্ছিলাম, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না ব্যাপারটা কি। এখন পারছি। আপনি আমাদের পায়ের নিচে নরকের কালো গর্তে খুঁড়তে চাইছেন। দেবতা তুল্য ফারাওয়ের বিরুদ্ধে আঙ্গুলটা নাড়ালেও নরকবাস হবে অবধারিত। দেবতারা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। যেমন আছে সব তেমনই থাকতে দিন। আপনি অনেক বছর রাজত্ব করার সময় পাবেন, আর এখন আঘাত করলে আপনার মাথায় উঠবে লজ্জার মুকুট। মৃত্যুর পরে হবে নামহীন কবর, অনন্তকাল ভোগ করবেন নরক যন্ত্রণা।
এক দৃষ্টিতে কাকুর মুখের দিকে তাকিয়েছিল আবির। বুঝতে অসুবিধা হল না, জ্যোতিষী কথা বলছে অন্তর থেকে, তার মন রাখবার জন্য নয়। ঠিক আছে, বলল আবি, মেনে নিচ্ছি তোমার পরামর্শ, অপেক্ষা করব আমি। ঠিকই বলেছ তোমরা, এতে ঝুঁকি বড় বেশি। আর এটাও ঠিক, দেবতাদের দিকে তীর ছুঁড়ে কেউ রেহাই পায় না, বিশেষ করে যদি তার হাতে যথেষ্ট তীর না থাকে। আরও কিছুদিন বেঁচে থাকুক ফারাও, এর মধ্যে আমি তৈরি হয়ে নেই। কালেই ফারাওকে বলবো যেন আমাকে সিংহাসনে উত্তরাধিকার ঘোষণা করেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল জ্যোতিষী। রক্ষী প্রধানকেও অসন্তুষ্ট মনে হল না। ঘাড়ের উপর মাথাটা এখন বেশি বেশি শক্ত মনে মনে হচ্ছে, বলল সে। সন্দেহ নেই, কোনো কোনো সময় বুদ্ধির জোর বাহুর জোরের চাইতে বেশি কাজ দেয়। নিশ্চিন্ত মনে ঘুমান কুমার, কাল সূর্যোদয়ের 2 ঘন্টা পরে ফারাও আপনাকে সাক্ষাৎ দেবেন। এখন কি আমরা বিদায় নেব? আমি বুদ্ধিমান হলে তোমাদের দুজনের জন্যই চিরবিদায়ের ব্যবস্থা করতাম। তরবারির বাটে হাত রেখে বলল আবির, তোমরা আমার হৃদয়ের সব গোপন কথা জেনে গেছ। তোমরা একটু মুখ খুললে আমার সর্বনাশ অনিবার্য। সন্ত্রস্ত চোখে একে অপরের দিকে তাকালো দুজনে। প্রভুর মতো তলোয়ারের বাটে খেলা করছে রক্ষী প্রধানেরও হাত। জীবন সবার কাছে প্রিয় কুমার, ইঙ্গিতপূর্ণ কণ্ঠে সে বলল, আপনার মনে সন্দেহ জাগানোর মতো কোনো কাজ তো আমরা কখনো করিনি। তা ঠিক, তেমন কিছু হলে আগে আঘাত করতাম, কথা বলতাম পরে। তবে তোমাদের শপথ করতে হবে, জীবনে বা মরণে আজকের আলাপের কিছু তোমরা প্রকাশ করবে না। মৃত্যু ও শেষ বিচারের দেবতা ওসিরিসের পবিত্র নামে দুজন শপথ করল। রক্ষী প্রধান, আবি বলল, তোমার কাজে আমি সন্তুষ্ট। তোমার বেতন এখন থেকে দ্বিগুণ হয়ে গেল। আর প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো ফারাও হলে তুমি হবে আমার প্রধান সেনাপতি। রক্ষী প্রধান মাথা নুইয়ে ধন্যবাদ জানালো। কাকুর দিকে ফিরল আবি। নক্ষত্ররাজের মালিক, আমার সোনার পানপাত্র এখন থেকে তোমার। আর কোনো বাসনা আছে? ওই দাসীটা, বলল জ্যোতিষী, মেরিত্রা, যাকে একটু আগে আপনি চর মেরেছেন। আমি চর মেরেছি তুমি কি করে জানলে? ঝট করে জিজ্ঞেস করল আবি। আকাশের তারারা এসব খবর দেয় নাকি তোমাকে? ঠিক আছে, ধূর্ত বেয়াদবটাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে আমি। নিয়ে নাও, নিয়ে নাও ওকে। আমার মনে হয় শিগগিরই ও চড়িয়ে তোমার গাল ফাটাবে। কিন্তু এই খুশির খবর জানানোর জন্য যখন ছুটে গেল কাকু, পেল না মেরিত্রাকে। সারা জাহাজ খুঁজেও পেল না। উধাও হয়েছে মেরিত্রা। ভোর হয়েছে থিবিতে। নতুন সূর্যের উজ্জ্বল কিরণে বিশাল নগরটা জ্বলজ্বল করছে। রাজকীয় বজরায় বসে আছে আবি। দারুণ জমকালো এক পোশাক তার পরনে। জ্যোতিষী কাকু, প্রধান রক্ষী ও 3 রক্ষী রয়েছে আবির সাথে। পেছনে অন্য একটি বজরায় দাসীরা। আরও রয়েছে যুদ্ধে আটক 2 গোত্রপতি আর কয়েকজন শ্বেতাঙ্গিনী নারী। আর নুন মাখানো কাটামুন্ডু। ফারাওয়ের জন্য উপটোকন হিসেবে এনেছে এগুলো আবি। সাদা পোশাক পরা দাড়িরা ঝুঁকে পড়ে দাঁড় টেনে চলেছে। নদীর মাঝখান দিয়ে তরতরিয়ে এগোচ্ছে বজরা দুটো। নদীর 2 তীরে সারি সারি যুদ্ধ জাহাজ, সেগুলোর উপর সার বেঁধে দাঁড়িয়ে সৈনিকরা। দেখতে দেখতে আবি ভাবল, সৎপরামর্শই দিয়েছিল কাকু। নিঃসন্দেহে তার আগমন উপলক্ষেই নৌবাহিনীর এই প্রদর্শনীর আয়োজন। নদীর পাথর বাঁধানো 2 তীরে পদাতিক ও অশ্বারোহী সৈনিকরা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকে সশস্ত্র। মাত্র 300 সৈন্য নিয়ে নগর দখলের চেষ্টার পরিণতি কী হতো ভেবে শিউরে উঠল আবি। রাজকীয় ঘাটে পৌঁছালো বজরা। বর্মাবৃত সেনা দক্ষরা এবং আনুষ্ঠানিক পোশাক পরা পুরোহিতগণ
এগিয়ে এসে মাথা নুইয়ে অভিবাদন জানালো আবিকে। রাজকীয় প্রহরায় সে এগিয়ে চলল নগর তোরণ পেরিয়ে ফারাওয়ের প্রাসাদের দিকে। আমিনের মন্দির দেখতে পেল আবি। মন্দিরের সুউচ্চ মিনারের উপর সুচালু দণ্ডে বাঁধা উজ্জ্বল রঙের পতাকা উঠছে। সড়কের দুপাশে সারি সারি উঁচু উঁচু বাড়ি, প্রতিটা বাড়ির চারপাশে চমৎকার বাগান। দেখতে দেখতে চলছে আবির। অবশেষে পৌঁছালো প্রাসাদ তোরণের কাছে। সেখানেও সুসজ্জিত সৈনিকের সারি। মুহূর্তের জন্য উত্তেজনায় এই বুহ ভেদ করার স্বপ্ন দেখেছিল ভাবতেই আরেকবার শিউরে উঠল সে। সারি সারি গাছের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার পথ ধরে আবিকে নিয়ে যাওয়া হলো ফারাওয়ের দরবার কক্ষে। দুপাশে দুই সারি থাম ধরে রেখেছে দরবার কক্ষের ছাদ। বাইরের উজ্জ্বলতার পর বিশাল কামরাটাকে একটু যেন অন্ধকারাচ্ছন্ন মনে হলো। কেবল উপরের একটা খোলা জানালা দিয়ে আলো এসে পড়েছে কামরার শেষ প্রান্তের একটা জায়গায়, যেখানে হাতির দাঁত আর সোনার তৈরি সিংহাসনে জোড়া মুকুট মাথায় বসে আছে ফারাও। পাশে তার রানী। তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে মন্ত্রীবর্গ, পারিষদ, সেনাধ্যক্ষ আর নকানল বিশরা। তাদের ওপাশে পিঠ বাঁকানো আসনে বসে আছেন ফারাও আর তার সব রানীরা। তাদের পেছনে দাঁড়ানো তাদের সুন্দরী পরিচারিকারা, তাদের পরনে মূল্যবান পোশাক। সিংহাসনের পেছনে আর থামগুলোর মাঝে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে 200 বিখ্যাত নুবিয়ান রক্ষী। ফারাওয়ের ব্যক্তিগত রক্ষী হবার জন্য মাত্র 2টো যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে তাদের: বিশ্বস্ততা আর সাহসিকতা। এমন জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক পরিবেশের মধ্যমণি হয়ে বসে আছেন ফারাও। দরবার কক্ষের প্রতিটি চোখ সেটি আছে তার উপর। ছোটখাটো শীর্ণ মানুষ, বয়স 40-এর ঘরে। দয়ালু মুখটায় আপাতত প্রশান্তির আড়ালে একটু যেন উৎকণ্ঠার ছাপ। রাজকীয় সর্পখচিত জোর মুকুটের ভার যেন বইতে পারছে না তার মাথা। স্বর্ণবর্ণ পরিচ্ছেদের কারুকার্য নিয়ে অস্থিরভাবে খেলা করছে তার হাত। ইনিই ফারাও, বিশ্বের সবচাইতে পরাক্রমশালী নৃপতি, লক্ষ লক্ষ মানুষের শাসক, যারা স্বচক্ষে দেখেনি তাকে তবু পূজা করে দেবতার মতো। আবি, গাট্টাগুট্টা কৃষ্ণবর্ণ আবি, ফারাওয়ের একই বাবার ঔরসে জন্ম নেয়া আবি সবিস্ময়ে তাকিয়ে আছে ফারাওয়ের দিকে। শেষবার তাদের দেখা হওয়ার পর বহু বছর পেরিয়ে গেছে। ছেলেবেলায় যখন প্রাসাদে থাকত তখনও রাষ্ট্রীয় প্রয়োজনে দুজনের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছিল ব্যবধান। পৌরুষের তেজ আর শক্তিমত্তা নিয়ে তাকিয়ে আছে আবি শীর্ণ দেহ ফারাওয়ের দিকে, যার বাবা মা ছিল, ভাই বোন ছিল, দাদা দাদিও ছিল। ফারাও তাকিয়ে আছে তার সৎ ভাইয়ের দিকে। সেই দৃষ্টিতে উত্তরাধিকার সূত্রে পাওয়া এমন এক রাজকীয় সৌরভ, যার সামনে আবির সব রুক্ষতা মাথা নোয়ালো। ফারাওয়ের ওই শীর্ণ দেহ যে শত সম্রাটের উত্তরাধিকার, তার প্রকাশ ঘটেছে কেবল ওই 2 চোখের চাহনিতেই। সিংহাসন বেদির কাছে এগিয়ে গিয়ে নতজানু হলো আবি। এক মুহূর্ত অপেক্ষা করে তার দিকে রাজদণ্ড এগিয়ে দিল ফারাও। তাতে চুম্বন করল আবি। স্বাগতম কুমার, ভাই আমার, ফারাও বললেন। ছেলেবেলায় অনেক কলহ করেছি তোমার সাথে, বহু বছর পেরিয়ে গেছে। তারপর কালশ্রুতে এক সময় সব ক্ষতই শুকিয়ে যায়। স্বাগতম আমার পিতার পুত্র। ভালো আছো কিনা তা জিজ্ঞেস করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। সামনে হাঁটু গেড়ে থাকা মানুষটার পেটানো শরীরের দিকে ঈর্ষার দৃষ্টি ফেলে কথা শেষ করল ফারাও। মহানুভব দীর্ঘজীবী হন, ধীর উদ্যত্ত কণ্ঠে বলল আবি। আপনি ওসিরিসের ব্যত্রদণ্ডের বাহক, আমিনের সমর্থন ধন্য। আপনার মাথায় রায়ের উষ্ণিস, সুস্বাস্থ্য ও শক্তি আপনার চিরসাথী হোক। ধন্যবাদ কুমার, মৃদু কণ্ঠে জবাব দিল ফারাও। যে স্বাস্থ্য আর শক্তির কথা বললে তা বোধ হয় ওসিরিসের পদতলে ঠাঁই পেলেই ফিরে পাব। আমার বিষয় এখন থাক, কাজের কথায় আসি। কেন তুমি অনুমতি না নিয়ে মেম্বিসের সরকারি দায়িত্ব ফেলে আমার সাথে দেখা করতে এসেছ? আমার উপর রাগ করবেন না মহানুভব, সবিনয় বলল আবি।
কিছুদিন আগে মরুবর্বররা যখন আপনার সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠেছিল, আপনারই নির্দেশে আমি তাদের দমন করতে গিয়েছিলাম। যুদ্ধের দেবতা মেন্থুর মতো ঝাঁপিয়ে পড়ে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি হাজার হাজার বিদ্রোহীকে। তাদের 2 গোত্রপতিকে আমি বন্দি করেছি তাদের সব স্ত্রীকে। তাদের আমি সাথে নিয়ে এসেছি যাতে মহানুভব তাদের প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থা করে নিতে পারেন। এছাড়াও জয়ের প্রমাণস্বরূপ আমি সঙ্গে করে এনেছি তাদের 100 দলপটির কাটা মুন্ডু আর 500 সৈন্যের কাটা হাত। হুকুম দিন মহানুভব, সেগুলো সাজিয়ে দেওয়া হবে আপনার সামনে। আমি আপনাকে আশ্বস্ত করছি মহানুভব, অন্তত এক পুরুষের মধ্যে আর বর্বররা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার সাম্রাজ্য উত্তরের এই উপদ্রব থেকে এখন সম্পূর্ণ নিরাপদ। এবার অনুমতি দিন মহানুভব, কাটা মাথা আর হাতগুলো এনে আপনাকে গুনে দেখাক। না না, বললেন ফারাও, আমার সেনাধ্যক্ষরাই পরে গুনে দেখবে। আমি মৃত্যুর বীভৎস দৃশ্য দেখতে পছন্দ করি না। আমি তোমার কথা বিশ্বাস করছি। এখন বলো, আমার এবং মিশরের এই যে উপকার তুমি করেছ, এর জন্য কি পুরস্কার চাও তুমি? রাজার পাশে বসা রানী আহুরা এবং রাজার অন্যান্য স্ত্রীর দিকে একবার তাকিয়ে আবি বলল, মহানুভব, এখানে আপনার স্ত্রীদের দেখছি, কিন্তু আপনার কোনো ছেলে মেয়েকে দেখছি না। নিশ্চয়ই অন্দরমহলে রয়েছে। অনুগ্রহ করে তাদের আনবেন এখানে। আমি তাদের ফুটফুটে মুখগুলো দেখে নয়ন সার্থক করতাম, আর মেম্বিসে ফিরে গিয়ে ওদের চাচাতো ভাই বোনদের বলতে পারতাম ওদেরকে কেমন দেখতে। লজ্জা আর অপমানের ছায়া পড়ল রানী আহুরার সুন্দর মুখটায়। ফারাওয়ের অন্য স্ত্রীরাও মুখ ঘুরিয়ে নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস শুরু করেছেন। রাগের ছাপ সবার মুখে, কেবল ফারাও আগের মতো অবিচল। কুমার আবি, বললেন তিনি, দেবতারা যে রমণীদের বঞ্চিত করেছেন, তাদের এই অনাবশ্যক অপমান দেবতারা ক্ষমা করবেন না। তুমি জানো আমার কোনো সন্তান নেই, তাহলে কেন তাদেরকে দেখতে চাইছ? মহানুভব, লোকমুখে একটা কথা শুনেছিলাম, বিশ্বাস করতে পারিনি। তাছাড়া এত স্ত্রীর মধ্যে কোনো একজনের মধ্যে মা হওয়ার সম্ভাবনা নেই, তাই নিশ্চিত হয়ে নিলাম। কারণ আমার একটা আর্জি আছে, শুধু আমার নয়, মিশরের এবং আপনার স্বার্থ এর সাথে জড়িত। মহানুভব, সবার সামনে কথাটা বলার অনুমতি পাব? বলো, মিশরের স্বার্থে যে কথা মিশর তা শুনুক। মহানুভব বলেছেন, দেবতাদের অনুগ্রহ না পাওয়ায় আপনি সন্তান বঞ্চিত। ওসিরিসের কাছে মহাপ্রস্থানের পর রেখে যাওয়া সিংহাসনের বসার জন্য দেবতারা এমনকি একটা কন্যা সন্তানও আপনাকে দেননি। ছেলে না হোক, একটা মেয়েও যদি আপনার থাকতো, আমি কিছু বলতাম না, কবরের মতো নিশ্চুপ থাকতাম। দেবতাদের উদ্দেশ্যে এত মন্দির নির্মাণ করিয়েছেন, তবু তারা আপনার প্রার্থনা শুনেনি। আপনার এত সুন্দরী স্ত্রীর একজনের গর্ভেও সন্তান দেননি। এমনকি আমেন, আপনার পিতা আমেন, যার নাম আপনি ধারণ করে আছেন, তিনি অলৌকিক কিছু ঘটাননি। এ নিশ্চয় আমেনেরই ইচ্ছা। মহান ফারাও, আপনি একাই রাতের আকাশে পূর্ণ চাঁদের মতো জ্বলবেন। আপনার গৌরবের অংশীদার হওয়ার জন্য সেখানে একটা তারাও থাকবে না। চুপ করে আবির কথা শুনছিলেন রানী। এবার তিনি কথা বলে উঠলেন তীব্র ঝাঁজের সঙ্গে। কি করে জানো তুমি, মেম্বিসের কুমার, কখনো কখনো দেবতারা সদয় হন এবং যা থেকে অনেকদিন বঞ্চিত রেখেছেন তাই দেন। আমার প্রভু বেঁচে আছেন, আমি বেঁচে আছি মিশরের সিংহাসনে পূর্ণ করার জন্য। আমাদের কোলে সন্তান আসবে না আসবে কে বলতে পারে? তাই হোক মহারানী, মাথা নুইয়ে আবি বললেন। আমি সেই প্রার্থনাই করি। স্বর্গলোকের রাজাদের অভিপ্রায় বুঝব সে সাধ্য তো আমার নেই। একটা মেয়েও যদি হয় আপনাদের, আমি আমার কথা ফিরিয়ে নেব, আর সিংহাসনে এবং আপনার উদ্দেশ্যে গড়া সব সৌধে আপনাকে রাজমাতা বলে যে মিথ্যা উপাধি উৎকীর্ণ হয়েছে, আমি তা নিজে সেই উপাধিতে আপনাকে ভূষিত করব। আবির এই বিদ্রূপের জবাব দিতে যাচ্ছিলেন রানী, তার হাঁটুতে হাত রেখে বাধা দিলেন ফারাও। বলে যাও কুমার, আমার ভাই। তিনি বললেন, এতক্ষণ তোমার কাছে যা শুনলাম সবে আমাদের জানা। আমি নিঃসন্তান। যা আমরা জানি না
তোমার এত সব কথার নিচে লুকানো আছে তোমার যে হৃদয়ের আকাঙ্ক্ষা, সেই কথা বলো। মহানুভব, আমার কথা হলো, আমি আপনার এই পবিত্র রক্তের দ্বারা সম্পর্কিত, জন্ম একই পিতার ঔরসে। কিন্তু এমন এক মায়ের গর্ভে যার রক্ত ঐশ্বরিক নয়, বলে উঠলেন আহুরা। মেম্বিসের কুমার, তোমার মা এমন এক গোত্রের মেয়ে যাদের উপর রয়েছে খেম এর অশেষ অভিশাপ। যে কোনো আয়নায় তোমাকে তা দেখিয়ে দেবে। রানীর কথা শুনতেই পায়নি এমন ভঙ্গিতে বলে চলল আবি। মহান ফারাও, দিনে দিনে আপনি দুর্বল হয়ে পড়ছেন। স্বর্গ আপনাকে চাইছে। ওদিকে উত্তরে এবং দক্ষিণে অনেক বিপদ মিশরকে হুমকির মুখে ফেলেছে। এমনই সময় কোনো উত্তরাধিকারী ছাড়াই আপনি যদি হঠাৎ মারা যান, মিশরের সিংহাসন দখলের জন্য বর্বররা সব দলে দলে ছুটে আসবে। মহানুভব, আমি যোদ্ধা, আমার শরীর দৃঢ়, আমার সন্তান সন্ততি অনেক, সৈন্যদের আস্থা আছে আমার উপর, লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে। তাই আমার নিবেদন, আমাকে আপনার শাসন কাজে সহায়ক করে নিন। আমাকে এবং আমার ছেলেদেরকে আপনার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করুন, যাতে প্রজন্মের পর প্রজন্ম আমাদের রাজবংশ টিকে থাকতে পারে। আপনিও শান্তিতে আপনার জীবনকাল শেষ করতে পারবেন, এই আমার নিবেদন। আবির এই দৃঢ় নিঃশঙ্ক অনুরোধে পুরো রাজপরিষদ জমে পাথর হয়ে গেল যেন। মুহূর্ত পরই ফিসফিস করে আলাপ শুরু করলেন তারা, আর রানী আহুরার মুখ লাল হয়ে উঠল রাগে। হাতের পদ্মফুলটি তিনি ছুঁড়ে ফেললেন মেঝেতে। কেবল ফারাও এখনো স্থির, নিশ্চুপ, মাথাটা তার নিচে ঝুঁকে আছে, চোখ বন্ধ, যেন প্রার্থনায় আছেন। বেশ কিছুক্ষণ পর যখন মাথা তুললেন, মৃদু হাসি শীর্ণ মুখটায়, আবি ভাই আমার, ধীর কণ্ঠে বললেন তিনি, তোমার জিহ্বা লম্বা জানতাম, তবে এতটা যে লম্বা হয়েছে তা জানা ছিল না। আমার আগে যারা এই সিংহাসন অলঙ্কৃত করে গেছেন, তাদের কেউ তোমার এই কথা শুনলে রাজদণ্ডের মুহূর্তের ইশারায় এতক্ষণে তোমার মৃতদেহ পড়ে থাকতো ওখানে। তোমার পুরো পরিবারের নাম মুছে যেত পৃথিবী থেকে। তবু আবি, তুমি যে সাহস আর দৃঢ়তা দেখিয়েছ, তুমি যে তোমার হৃদয়ের কথা খুলে বলেছ, এজন্য আমি তোমাকে ক্ষমা করছি। কিন্তু আবি, সব কথা তুমি বলনি। অখণ্ড নীরবতা দরবার কক্ষে। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন ফারাও, তারপর আবার শুরু করলেন। কাল রাতে তুমি যে তোমার রক্ষী দলের সহায়তায় আমার প্রাসাদে দখল করে আমাকে হত্যা করে রক্তের অধিকারে নিজেকে ফারাও ঘোষণা করা সম্ভাব্য কি না সেই বিচার বিশ্লেষণ করেছিলে, এই কথা তুমি বলনি। হ্যাঁ ভাই আবি, আমার রক্ত নিয়ে রক্তের অধিকার প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলে তুমি। ফারাওয়ের কথায় মহাশোরগোল বেঁধে গেল দরবার কক্ষে। মহিলারা সব দাঁড়িয়ে গেল। সেনা কর্মকর্তারা তলোয়ার বের করে এগিয়ে গেল আবির দিকে। ফারাও তার রাজদণ্ড নেড়ে ইশারা করতে সবাই শান্ত হল। কেবল আবি চেঁচিয়ে উঠল ক্রুদ্ধ স্বরে, কে এমন জঘন্য মিথ্যা কথা লাগিয়েছে? আগুন ঝরা চোখে সে প্রথমে কাকুর দিকে, তারপর তার রক্ষী প্রদানের দিকে তাকালো। তোমার কর্মকর্তাদের সন্দেহ করো না কুমার। আগের মতোই শান্ত অচঞ্চল ফারাওয়ের কণ্ঠস্বর। ওরা নির্দোষ। ভাই আবি, রাজহত্যার ষড়যন্ত্রের জন্য জাহাজের পাটাতনের উপর তাঁবু খুব ভালো জায়গা নয়। ফারাওয়ের চর আছে সব জায়গায়। তাছাড়া কখনো কখনো দেবতারাও ঘুমের ভেতর তার কানে কানে অনেক কথা বলে যান। তোমার জ্যোতিষীর কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত। ওই পাগলামি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে, রক্তপাত যত অপছন্দই করি না কেন, তোমাকে হত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। জ্যোতিষী, তুমি জ্ঞানী, তোমাকে আমি পুরস্কৃত করব। যা তুমি হারিয়েছ হয়তো তাই ফিরে পাবে। কাল রাতে তোমার মালিক তার এক দাসীকে তোমার হাতে তুলে দিয়েছিলেন না? কাকু মাটিতে শটান হয়ে শুয়ে পড়ে ফারাওকে সম্মান জানালো। বুঝতে তার বাকি নেই, হারিয়ে যাওয়া মেয়ে মেরিত্রাই আড়াল থেকে শুনে আবির ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়েছে ফারাওকে। কাকুর দিকে তার মনোযোগ না দিয়ে ফারাও বলে চললেন, আবি, রাজকুমার, ভাই আমার, আমি তোমাকে ক্ষমা করছি। দেবতারা এবং পূর্বপুরুষদের আত্মারাও যেন তোমাকে ক্ষমা করেন। তুমি যে দাবি জানিয়েছ সে প্রসঙ্গে আসি।
তুমি আমার একমাত্র জীবিত ভাই, সুতরাং আমি তোমার দাবি বিবেচনা করব। যদিও তোমার জন্ম সম্পূর্ণত রাজকীয় নয়, তোমার দেহে বইছে এমন এক জাতির রক্ত যাদেরকে ঘৃণা করে মিশর। তুমি তোমার প্রভু ফারাওকে হত্যার ষড়যন্ত্র করেছিলে, কিন্তু তুমি সাহসী এবং অন্তত একদিন থেকে তোমার দেহে রাজবর্ণ বইছে। তাই শেষ পর্যন্ত আমি যদি কোনো সন্তান না রেখে মারা যাই, তুমি আমার শূন্যস্থান পূরণ করলে খারাপ হবে না। কিন্তু আমি এখনও মারা যাইনি। তাছাড়া আমার সন্তান লাভের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। এখন বলো আবি, ওসিরিস যতদিন তোমাকে ডাক দেন ততদিন তুমি বন্দী থাকবে নাকি অঙ্গীকার করবে? অঙ্গীকার, ডোক গিলে বলল আবি। তাহলে হাঁটু গেড়ে বসে পড়ো এখানে। ওসিরিসের নামে শপথ করে বলো তুমি আমার বিরুদ্ধে হাত তুলবে না বা ষড়যন্ত্র করবে না। শপথ করে বলো আমার ঘরে যদি কোনো সন্তান আসে, তা ছেলে হোক বা মেয়ে, তুমি আইনসিন্ধ ফারাও এবং প্রভু হিসেবে মেনে তার প্রকৃত সেবা করবে। এই রাজপরিষদের উপস্থিতিতেই শপথ করো। কাজের দ্বারা বা আচরণের দ্বারাও যদি এই অঙ্গীকার ভঙ্গ হয়, তাহলে জীবিত অবস্থায় মিশরের সকল দেবতাদের অভিশাপ পড়বে তোমার উপর, আর মৃত্যুর পর ভোগ করবে অনন্ত নরক যন্ত্রণা। উপায়ন্তরহীন আবি এই অঙ্গীকার করে শপথের প্রতীক হিসেবে রাজদণ্ডে চুম্বন করল। রাত হয়েছে। নগরের উত্তরাংশ, যার নাম কানাক, সেখানে আমেন এর বিশাল মন্দিরের একবারে ভেতরের অংশে সুদৃশ্য বেদির উপর দাঁড়িয়ে আছে পবিত্রদের পবিত্র, দেবতাদের পিতা আমেনের মূর্তি। মাথার পালকের উশিস। মন্দিরের প্রধান পুরোহিত আর মিশরের রাজরক্তধারী ছাড়া আর কারো এই নিভৃত কক্ষে প্রবেশাধিকার নেই। ফারাও ও তার স্ত্রী আহুরা সাধারণ মানুষের মতো বাদামি আলখাল্লা পরে দেবতার পায়ে নতজানু হয়ে প্রার্থনা করছেন। চোখের জলে বুক ভাসিয়ে তারা প্রার্থনা করছে একটি সন্তানের জন্য। একটিমাত্র আলোয় আবছা আলোকিত কামরাটা। ফারাও ও তার স্ত্রী তাদের দুঃখের কাহিনী বর্ণনা করছেন দেবতার কাছে। তাদের সন্তানহীনতা নিয়ে আবির ব্যঙ্গ বিদ্রোপের কথা বললেন। তারা বললেন তাদের কুলের সন্তান, একটিমাত্র সন্তান না এলে তাদের প্রাচীন বংশের সমাপ্তি ঘটবে। এই মন্দিরে এসে প্রার্থনা করার জন্যে তাদের বংশে আর কেউ থাকবে না। তারা দেবতার উদ্দেশ্যে মানত করলেন, প্রতিশ্রুতি দিলেন প্রশস্ত ভূমিতে নতুন মন্দির গড়িয়ে দেবার। মানুষের সামনে আমাকে আর হাসির পাত্র করো না। কান্না ভেজা স্বরে দেবতার পায়ের কাছে পাথরের বেদিতে মাথা ঠুকতে ঠুকতে বললেন রানী, একটি সন্তান দাও, যাতে আমি প্রভু ফারাওয়ের আসন পূর্ণ করতে পারি। বিনিময়ে ইচ্ছে করলে আমার জীবন তুমি নিয়ে নাও। দেবতা কোনো উত্তর করলেন না। অনেকক্ষণ অমনি প্রার্থনা করে উঠে দাঁড়ালেন রাজা রানী। মন্দিরের দরজার কাছে দেখা হলো লোল চর্ম বৃদ্ধ প্রধান পুরোহিতের সাথে। দেবতা কোনো ইশারা দেখালেন না। ভারাক্রান্ত কণ্ঠে বললেন ফারাও, কোনো দৈববাণী আমরা শুনতে পাইনি। কান্না ভেজা স্বরে বললেন রানী। রানীর অশ্রু ভেজা মুখ দেখে করুণার এক আলো ফুটে উঠল জ্ঞানী বৃদ্ধের চোখে। বললেন, আমি দেখতে পাইনি, কিন্তু মনে হলো একটা কণ্ঠস্বর যেন আমাকে বলে গেল, মহান ফারাও, রানী আহুরা, আপনারা প্রাসাদে গিয়ে শুয়ে পড়ুন। পাশাপাশি শুবেন দুজন। আমেন দয়ালু, তার যে সন্তানরা তাকে ভালোবাসে, তিনিও তাদের ভালোবাসেন। আমার মনে হয় ঘুমের ভেতর কিছু একটা ইশারা তিনি আপনাদের দেখাবেন। সেই ইশারা মতো কুমার আবির সঙ্গে কথা বলবেন। ভালো বা মন্দ যাই হোক, তা ঘটবেই। সুতরাং নির্ভয়ে কোনো রকম সন্দেহ না ভুগে কথা বলবেন। রাজদম্পতির হাতে হাত ধরে দুটো ছায়ার মতো এগিয়ে গেলেন সারি সারি স্তম্ভের মাঝ দিয়ে মন্দিরের প্রধান ফটকের দিকে। তারা পৌঁছতেই ফটকের কপাট খুলে গেল। সেখানে পালকি অপেক্ষা করছিল। তারা উঠে বসতেই বাহকরা তার কাঁধে তুলে নিয়ে দৌড়াতে শুরু করল। প্রশস্ত মেষমুখু স্পিনমট সড়ক ধরে গিয়ে রাজপ্রাসাদের পেছনে এক গোপন দরজার কাছে পৌঁছালো পালকি।
মধ্যরাত পার হয়ে গেছে। নিকষকালো অন্ধকার আর গভীর নৈশব্দ বিছিয়ে গেছে থিবিনগরীর উপর। মাঝে মাঝে কুকুরের চিৎকার আর প্রাচীরের উপর সৈনিকদের হাঁকডাকে ভেঙে যাচ্ছে সেই নীরবতা। রাজপ্রাসাদে সোনার পালঙ্কের পাশাপাশি শুয়ে গভীর ঘুমে নিমগ্ন ফারাও ও রানী আহুরা। হঠাৎ ঘুম ভেঙে গেল রানীর। ধর্মর করে উঠে বসে ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলেন তিনি। পর মুহূর্তে ফারাওয়ের বাহু আঁকড়ে ধরে ফিসফিস করে বলে উঠলেন, উঠো, উঠো, আমি পেয়েছি। রানীর কণ্ঠে অমন কিছু ছিল। মুহূর্তে ঘুম ছুটে গেল ফারাওয়ের। কি হয়েছে রানী আহুরা, কি পেয়েছ? ও ফারাও, অদ্ভুত এক স্বপ্ন দেখেছি আমি। জানি না নিছকই স্বপ্ন কিনা। দেখলাম অন্ধকার যেন দু ভাগ হয়ে গেল, আর তার ভেতর দেখা দিল এক স্বর্গীয় জ্যোতি। কোনো রূপ বা আকার নেই তার। সেই জ্যোতি নিচু মিষ্টি এক কণ্ঠে কথা বলল আমার সাথে। বলল, রানী আহুরা, কন্যা আমার, তুমি আর তোমার স্বামী কিছুক্ষণ আগে আমার মন্দিরের পবিত্রতম কক্ষে যার উদ্দেশ্যে প্রার্থনা করেছ, আমি সেই নিরাকার সত্তা। তোমাদের দুজনেরই হয়তো মনে হয়েছে তোমাদের প্রার্থনা কেউ শুনেনি, কিন্তু তা ঠিক নয়। আমার পুরোহিত তা জানে। রানী আহুরা, তুমি ও তোমার স্বামী ফারাও এত বছর আমার উপর যে আস্থা রেখেছ, তা বিফলে যায়নি। তোমরা একটা কন্যা সন্তান লাভ করবে। আমার সৌরভ থাকবে সেই শিশুর ভেতর। সে এমন সৌন্দর্য আর গৌরবের অধিকারী হবে যেমনটা এর আগে কোনো নারী হয়নি। আমি তাকে স্বাস্থ্য, ক্ষমতা আর জ্ঞানে আবৃত করে দেব। উত্তর এর দক্ষিণের ভূখণ্ডের উপর রাজত্ব করবে সে। হ্যাঁ, দীর্ঘদিন মিশরের জোর মুকুট শোভা পাবে তার মাথায়। মিশরের সিংহাসনে তার আগে যারা বসেছে বা তারপরে যারা বসবে, তাদের সবার চাইতে বড় শাসক হবে সে। সমস্যা এবং বিপদ তার চলার পথকে কণ্ঠকিত করবে। তবে আমি যে চৈতন্য তাকে দেব, তা তাকে রক্ষা করবে সকল বিপদ থেকে। সব শত্রুকে পায়ের নিচে মারিয়ে সে এগিয়ে যাবে। রাজরক্তের এক প্রেমিক তার কাছে আসবে। এই প্রেমে সার্থক হবে সে। তাদের প্রেম থেকে উৎসারিত হবে বহু রাজা ও রাজপুত্র। নেতৃত্বয়া ভোরের তারা হবে তাদের নাম। আমেনার প্রধান পূজারিণী হবে সে, কারণ সে আমার কন্যা। আমি তাকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠাচ্ছি। ফারাও এবং তোমাকে যে সন্তান আমি দিচ্ছি, আমার খুবই প্রিয় সে। দেবদেবীদের নিযুক্ত করেছি তার সাথী হিসেবে, এবং ওসিরিসকে নির্দেশ দিচ্ছি তাকে স্বাগত জানাবে জীবনের সায়ংকালে। দেখো, তোমার ইচ্ছা নিদর্শন হিসেবে আমি তোমার বুকে আমার প্রতীক রাখছি। তোমার সন্তানের বুকেও থাকবে এই চিহ্ন। তোমার উপর থেকে এই প্রতীক যখন তুলে নেব, ফারাওকে জাগাবে তুমি। তাকে বলবে আমার এই কথাগুলো যেন লিখে রাখে পেপেরাসের উপর, যাতে করে এর একটি শব্দও না হারিয়ে যায়। তারপর ফারাও বলে চললেন, রানী, সেই স্বর্গীয় জ্যোতি থেকে আলোকময় একটা হাত এগিয়ে এলো। সে হাতে আগুনের মতো জ্বলজ্বল করছে জীবনের পবিত্র প্রতীক। সেই জ্যোতিময় হাত জীবনের প্রতীকটি চেপে ধরল আমার বুকে। আমার বুক যেন পুড়ে যেতে লাগলো আগুনে। তারপরে আমি জেগে উঠলাম। এই স্বপ্নের কথা শুনে ফারাও পূর্ণ হৃদয়ে চুমু খেল রানীকে। এর মধ্যে যে শুভ সংকেত রয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি তার। তালি বাজিয়ে তিনি পরিচারিকাদের ডাকলেন। আলো হাতে ছুটে এলো তারা। সেই আলোয় ফারাও দেখলেন রানীর গলায় সামান্য নিচে ফর্সা ত্বকের উপর ফুটে উঠেছে লাল এক চিহ্ন। জীবনের পবিত্র প্রতীকের মতো দেখতে সেটি। একটি বৃত্ত আর তার নিচে ক্রুশ। ফারাও পেপিরাস এবং লেখার সাজ সরঞ্জাম নিয়ে আসার জন্য লিপিকরদের নির্দেশ দিলেন। ডেকে পাঠালেন আমিন মন্দিরের প্রধান পুরোহিতকে। তার উপস্থিতিতে রানীর মুখ থেকে শুনে আমিনের প্রতিটি কথা লিখে ফেলল লিপিকর। একটা শব্দ বাদ দেয়া হলো না। লেখার নিচে স্বাক্ষর করলেন ফারাও এবং রানী। সাক্ষী হিসেবে স্বাক্ষর করলেন প্রধান পুরোহিত। এই বিবরণীর বেশ কয়েকটি নকল তৈরি করিয়ে আসলটি রেখে দেওয়া হলো আমিনের গোপন মহাহেফেজখানায়।
আর জীবনের প্রতীক চিহ্ন রানীর বুকের উপর রইল তার মৃত্যুদিন পর্যন্ত। সকালে ফারাও তার পরিষদবর্গকে ডাকলেন। কুমার আবিরকেও হাজির করার নির্দেশ দিলেন তার সামনে। আবির আসার পর ফারাও তাকে বললেন, আমার পিতার পুত্র, তুমি যে অনুরোধ করেছ, তুমি আমার সাথে মিশরের সিংহাসনের অংশীদার হবে এবং আমার পরে তুমি এবং তোমার পুত্ররা ফারাওয়ের আসন অলঙ্কৃত করবে, তোমার এই অনুরোধ আমি বিবেচনার চেষ্টা করেছিলাম, কিন্তু তা প্রত্যাখ্যান হয়েছে। জেনে নাও, আমার কাছে এবং রানী আহুরার কাছে দেবতারা প্রকাশ করেছেন যথাসময়ে আমাদের একটা কন্যা সন্তান দেয়া হবে। তার নাম হবে আমেন এর ভোরের তারা। আমার পরে সে এবং তার সন্তান সন্ততিরাই হবে ফারাও। কুমার আবি, আমি এখন আশা করব তুমি আমাদের এবং তোমার সরকারের আনন্দের অংশীদার হবে এবং দেবতারা যে মহত্ব তোমাকে দিয়েছেন তা দিয়ে আমাদের ভালোবাসায় আনন্দিত করবে। স্বভাবসুলভ কদর্যতা দিয়ে আবি ফারাওয়ের এই কথাটাকে কৌশল বলে মনে করল। রাগে সারা শরীর জ্বলে উঠল তার। তবু ফারাওয়ের রোষের শিকার হওয়ার ভয়ে শান্ত কণ্ঠে সে বলল, এই ভোরের তারা যখন উঠবে তারা তাকে পূর্ণ শ্রদ্ধা জানাবে। মুখে বলল বটে, কিন্তু তার মন পড়ে গেল জ্যোতিষী কাকুর ভবিষ্যৎবাণীর কথা। আমিনের ভোরের তারা তার নক্ষত্রকে গ্রাস করবে। কুমার আবি, তুমি ভাবছ আমি বানিয়ে বলছি এসব কথা? ফারাও বললেন, এজন্য আমি তোমাকে ক্ষমা করছি। অপেক্ষায় থাকো, সময় হলেই আমাদের সন্তান আসবে। সত্য রয়েছে আমাদের হৃদয়ে। নেতৃত্বা যখন জন্ম নেবে তার বুকে থাকবে জীবনের পবিত্র প্রতীক চিহ্ন। এখন ফিরে যাও তোমার মেমবিসে। আমি যে উপহারের প্রতিশ্রুতি দিয়েছি তা তোমার কাছে চলে যাবে যথাসময়ে। আবিশ ফিরে গেল তার সাদা দেয়াল ঘেরা মেমবিস নগরীতে। তার বদ্ধমূল ধারণা ষড়যন্ত্র করে তাকে সিংহাসন বঞ্চিত করা হয়েছে, কিন্তু কাকু আড়ালে মাথা নেড়ে বলল, না, নেতৃত্বা উঠবে, দেবতাদের পিতা আমিনের ইচ্ছা তাই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।